আজকের ফেসবুক লাইভ ক্লাসের এই সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত তা পাওয়ার টেকনোলজির চতুর্থ পর্বের অটোমোটিভ সাসপেনশন ব্রেক স্টিয়ারিং অ্যান্ড ট্রান্সমিশন সিস্টেম সাবজেক্ট কোড 67142। আজকে পাঠ উপস্থাপনায় আসি আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, ইনস্ট্রাক্টর পাওয়ার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের টপিক চ্যাপ্টার 9 এর দ্বিতীয় লেসন পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। গত লেসনে আমরা যা শিখেছিলাম স্টিয়ারিং সিস্টেম কি, অটোমোবাইল স্টিয়ারিং সিস্টেমের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য, স্টিয়ারিং সিস্টেমের প্রকারভেদ, স্টিয়ারিং সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্ট এবং তাদের ফাংশন, ম্যানুয়াল স্টিয়ারিং সিস্টেম কীভাবে কাজ করে, স্টিয়ারিং সিস্টেমের স্টিয়ারিং গিয়ার, বিভিন্ন প্রকার স্টিয়ারিং গিয়ারের কনস্ট্রাকশন এবং তার অপারেশন সম্পর্কে। যারা ক্লাসটি মিস করেছো বা আবার দেখতে চাও তারা লিঙ্কে ঢুকে দেখতে পারবে। আজকের লেসন শেষে তোমরা যা পারবে, পাওয়ার স্টিয়ারিং সিস্টেম কি তা বলতে পারবে, পাওয়ার স্টিয়ারিং সিস্টেম প্রকারভেদ করতে পারবে, হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের গঠন এবং কার্যপদ্ধতি বর্ণনা করতে পারবে, ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের গঠন এবং কার্যপদ্ধতি বর্ণনা করতে পারবে। চলো শুরু করি। প্রথমে পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। পাওয়ার স্টিয়ারিং সিস্টেম বলতে আমরা ওই স্টিয়ারিং সিস্টেমকে বুঝবো যেখানে ম্যানুয়াল স্টিয়ারিং সিস্টেমের ভিতরে এর বাইরে থেকে আলাদা একটা সোর্স থেকে শক্তি অ্যাড করা হয়। এখানে যখন বাইরের কোনো একটা সোর্স থেকে ম্যানুয়াল স্টিয়ারিং সিস্টেমের শক্তিকে অ্যাড করে এটাকে পরিচালনা করা হয় তখন তাকে আমরা বলি পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। এতে করে স্টিয়ারিংটা অনেক সহজ হয়ে যায় এবং ড্রাইভারের জন্য তা কমফোর্টেবল হয়। এখানে মূলত হাইড্রোলিক এনার্জি বা ইলেকট্রিক এনার্জি অ্যাড করা হয়। হাইড্রোলিক বা ইলেকট্রিক অ্যাকচুয়েটরের মাধ্যমে স্টিয়ারিং মেকানিজমের মধ্যে এই শক্তিটা অ্যাড করা হয়ে থাকে। তাহলে আমি প্রথমে ক্লাসিফিকেশন জেনে নিই, যদিও গত লেসনে এটা আলোচনা হয়েছিল, আজ আবার নতুন করে আলোচনা করি। বিভিন্ন প্রকারের পাওয়ার স্টিয়ারিং সিস্টেম আছে। যদি আমরা এটাকে ক্যাটাগরাইজ করি তাহলে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম, একটা ইলেকট্রিক বা ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, ইন্টিগ্রাল টাইপ, লিঙ্কেজ টাইপ, র্যাক অ্যান্ড পিনিয়ন টাইপ। আর ইলেকট্রিক্যাল পাওয়ার স্টিয়ারিং সিস্টেমকে আমরা আর কয়েক ভাগে ভাগ করতে পারি, যেমন কলাম টাইপ, র্যাক অ্যান্ড পিনিয়ন টাইপ, ডুয়েল পিনিয়ন টাইপ, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং। আমরা একে একে সবগুলোই আলোচনা করব। প্রথমেই হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং। হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম বলতে আমরা ওই পাওয়ার স্টিয়ারিং সিস্টেমকে বলবো যেখানে ওই স্টিয়ারিং সিস্টেমের মুভমেন্টকে সহায়তা করার জন্য হাই প্রেশার ফ্লুইড ব্যবহার করা হবে। এখানে যখন ড্রাইভার স্টিয়ারিং হুইলটাকে ঘোরাবে তখন একটা মেকানিজমের মাধ্যমে হাই প্রেশার ফ্লুইড প্রবাহের একটা পথকে খুলে দিবে, যার মাধ্যমে ওই পথ দ্বারা ফ্লুইড প্রবাহিত হয়ে স্টিয়ারিংটাকে সহায়তা করে দিবে, স্টিয়ারিং কার্যক্রমকে সহায়তা করবে। হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের কম্পোনেন্ট এটা যেহেতু ম্যানুয়াল স্টিয়ারিং সিস্টেমকে সহায়তা করার জন্য একটা সিস্টেম আলাদাভাবে অ্যাড করা হয়। তো এই আলাদাভাবে অ্যাড করার জন্য আলাদা যে সিস্টেমটা, এই সিস্টেমের জন্য যে এডিশনাল পার্টসগুলো লাগে আমরা সেখানে এই কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে লাগে স্টিয়ারিং ফ্লুইড রিজার্ভার, স্টিয়ারিং পাম্প, কন্ট্রোল ভালভ, হাইড্রোলিক চেম্বার। আর এখানে হাইড্রোলিক ফ্লুইড ব্যবহার করা হয় শক্তি সরবরাহের মাধ্যম হিসাবে। একে একে আমরা পার্টসগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে স্টিয়ারিং ফ্লুইড রিজার্ভার। এটা একটা কন্টেইনার যেখানে এই স্টিয়ারিং ফ্লুইড জমা করে রাখা হয় এবং এখান থেকেই পাম্পে সরবরাহ করা হয়। সাধারণত এটা প্লাস্টিক বা স্ট্যাম্প মেটাল দিয়ে তৈরি করা হয়। আর এটা ইন্টিগ্রাল হতে পারে, পাম্পের সাথে ইন্টিগ্রাল হতে পারে অথবা পাম্প থেকে আলাদাও হতে পারে। পাম্পের সাথে ইন্টিগ্রাল হলে মানে পাম্পের সাথে একক বডি হিসেবে তৈরি হয় আর পাম্পটা এর ভিতরেই সাবমার্জ অবস্থায় চলতে থাকে। আর আলাদা যদি তৈরি করে রিমোট ফ্রম পাম্প, তখন এটা পাম্প থেকে আলাদা হয় এবং ইঞ্জিন কম্পার্টমেন্টের ভিতরে ফায়ারওয়ালের সাথে কোথাও সংযুক্ত থাকে। স্টিয়ারিং পাম্পের কাজ, এটা রিজার্ভার থেকে ফ্লুইডকে টেনে এনে এটাকে প্রেশারাইজড করে এবং উচ্চ চাপে এটাকে স্টিয়ারিং সিস্টেমে ডেলিভারি করে। এটা সাধারণত ইঞ্জিন দ্বারা চালিত হয়। আর পাওয়ার স্টিয়ারিং সিস্টেম মেনলি 3 প্রকারের ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে ভেন টাইপ, স্লিপার টাইপ, রোলার টাইপ। এই 3টার মধ্যে ভেন টাইপ পাওয়ার স্টিয়ারিং পাম্পটা বেশি ব্যবহৃত হয়। কন্ট্রোল ভালভ একটি গুরুত্বপূর্ণ পার্টস। আবার পাম্প যে প্রেশারাইজড ফ্লুইডটাকে ডেলিভারি করে উচ্চচাপের ফ্লুইড, এই ফ্লুইডের দিক নিয়ন্ত্রণ করার কাজ করে কন্ট্রোল ভালভ। যাতে ফ্লুইডটা পাম্প থেকে আসছে এটা আমার পরবর্তীতে পাওয়ার সিলিন্ডারে যাবে নাকি রিজার্ভারে ব্যাক করবে সেই পথটাকে কন্ট্রোল করে। আমরা এই কন্ট্রোল ভালভ সম্পর্কে আরেকটু বিস্তারিত দেখব।
এখানে কন্ট্রোল ভালভের মধ্যে মোট 5টি ছিদ্র আছে, 5টা ছিদ্র, একদম মাঝখানে একটা ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে হাই প্রেশার ফ্লুইডটা, পাম্প থেকে হাই প্রেশার ফ্লুইডটা এই ছিদ্র দিয়ে কন্ট্রোল ভালভের ভিতরে প্রবেশ করে। আর দুই সাইডে দুটো ছিদ্র থাকে, এই একটা, এইদিকে একটা। এই দুই ছিদ্র দিয়ে ফ্লুইডটা রিটার্ন লাইন হয়ে রিজার্ভারে ব্যাক করে। আর এর মাঝখানে যে দুটো ছিদ্র থাকে, এই দুটো ছিদ্র দ্বারা পাওয়ার সিলিন্ডারের দুই পাশে ফ্লুইড প্রবাহিত হয়। যখন স্টিয়ারিং হুইলটা নিউট্রাল অবস্থায় থাকে তখন এটা একটা অবস্থায় থাকে। যখন এটা হুইলটাকে ঘোরানো হয় তখন এই ভালভগুলো এই হাই প্রেশার ফ্লুইড লাইনের সাথে এই দুইটার যে কোনো একটা কানেক্ট হয়। কোন দিকে ঘোরানো হচ্ছে তার উপরে ভিত্তি করে একটা কানেক্ট হবে, অন্যটা রিটার্ন লাইনের সাথে কানেক্ট হবে। আর এই কানেক্ট করার পরে মূলত এই টর্শন বার, নিচে দেখা যাচ্ছে এই টর্শন বারটাই এই কানেক্টটা করে দেয়। এরপর হচ্ছে হাইড্রোলিক চেম্বার। এই হাইড্রোলিক চেম্বারের এখান থেকেই মূলত স্টিয়ারিং মেকানিজমে হাইড্রোলিক ফ্লুইড প্রেশারটা অ্যাপ্লাই হয়। বিভিন্ন প্রকারের হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম আছে, এই কারণে এই সিলিন্ডারটাও বা হাইড্রোলিক চেম্বারটাও বিভিন্ন জায়গায় অবস্থান করে। যদি র্যাক অ্যান্ড পিনিয়ন টাইপের হয় তাহলে আমার পাওয়ার সিলিন্ডার বা হাইড্রোলিক চেম্বারটা র্যাকের সাথে র্যাকে অবস্থান করে। যদি ইন্টিগ্রাল টাইপ হয় তাহলে আমার গিয়ার বক্সের যে কেজিং, সেই কেজিংটাই আমার হাইড্রোলিক চেম্বার হিসেবে কাজ করে। যদি লিঙ্কেজ টাইপের হয় তাহলে লিঙ্কেজে অবস্থান করে। এখন আমরা আলোচনা করব ইন্টিগ্রাল পাওয়ার স্টিয়ারিং সম্পর্কে। ইন্টিগ্রাল পাওয়ার স্টিয়ারিং কাউন্টাকে বলবো যখন এই পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের কন্ট্রোল ভালভ, পাওয়ার সিলিন্ডার, পিস্টন এবং গিয়ার বক্সের গিয়ার সব একক ইউনিট হিসেবে তৈরি করা হবে। যখন একক ইউনিট হিসেবে তৈরি করা হয় তখন আমরা এটাকে বলি ইন্টিগ্রাল পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। চিত্রের মধ্যে এইখানে যে অংশটা দেখা যাচ্ছে এটি মূলত ইন্টিগ্রাল টাইপ। এখানে স্টিয়ারিং গিয়ার বক্স, এটা এর সাথে এখানে আছে কন্ট্রোল ভালভ, এবং এই গিয়ার বক্সের ভিতরেই আমার পাওয়ার সিলিন্ডার এবং পাওয়ার পিস্টন রয়েছে। এই যে একত্রে যেহেতু একক ইউনিট হিসেবে তৈরি করা, এই জন্য এটা হলো ইন্টিগ্রাল টাইপ পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। আমরা যদি কাট ভিউ দেখি তাহলে এরকম দেখব। এই অংশটার মধ্যে কন্ট্রোল ভালভ, আর কেজিংটাই আমার পাওয়ার সিলিন্ডার। আর এখানে রিসার্কুলেটিং বল টাইপ গিয়ার ব্যবহার করা হয়েছে। এই গিয়ারের এটা ওয়ার্ম আর এটা হলো নাট, আমরা আগে দেখেছি। এইখানে এই নাটটাই আমার পাওয়ার পিস্টন হিসেবে কাজ করে। আর এই পিস্টনটাই আমার সিলিন্ডারটাকে দুটো অংশে ভাগ করে রেখেছে। এই ডান দিকের একটা অংশ, বাঁ দিকের একটা অংশ। বাঁ দিকে ফ্লুইড প্রবাহের জন্য আলাদা একটা প্যাসেজ আছে এখানে। আর এখানে কন্ট্রোল ভালভ থেকে আমরা জানি 4টা পোর্ট, একটা পাম্প থেকে হাই প্রেশার ফ্লুইড আসে, একটা রিটার্ন লাইন রিজার্ভারে ব্যাক করে, আর দুটো এই আমার সিলিন্ডারের দুই পাশে যাবে, একটা পিস্টনের ডান দিকে, একটা পিস্টনের বাঁ দিকে। যখন স্টিয়ারিং হুইলটা নিউট্রাল অবস্থায় থাকে তখন সবগুলো পোর্টই ওপেন থাকে। এতে করে আমার পাম্প থেকে যে হাই প্রেশার ফ্লুইডটা আসে সেই ফ্লুইডটা সিলিন্ডারের দুই দিকেও যায় এবং রিটার্ন লাইন দিয়ে রিজার্ভারে ব্যাক করে যায়। এতে দুই পাশেই ফ্লুইডের প্রেশার সমান থাকে, যে কারণে এই পিস্টনটা কোনো দিকে মুভ করে না। যখনই আমরা স্টিয়ারিং হুইলটাকে গাড়িকে বাম দিকে ঘোরানোর জন্য স্টিয়ারিং হুইলটাকে ঘোরাবো তখনই এখানে স্টিয়ারিং শ্যাফটের মাধ্যমে এই গিয়ারে একটা অ্যাকশন হবে। গিয়ারিং অ্যাকশনের কারণে গিয়ারটা যখন ঘুরবে এই নাটটা সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ বাঁ দিকে অগ্রসর হবে। এই গিয়ার অ্যাকশনেই বাঁ দিকে অগ্রসর হবে। একই সময়ে এইখানে এই কন্ট্রোল ভালভের মধ্যে তখন এই হাই প্রেশার ফ্লুইড লাইনের সাথে এই সিলিন্ডারের ডান দিকের অংশের সংযোগ হবে এবং সিলিন্ডারের বাম দিকের অংশের সংযোগ হয়ে যাবে ডেলিভারি লাইনের সাথে। অর্থাৎ তাহলে হাই প্রেশার ফ্লুইডটা সিলিন্ডারের ডান দিকে প্রবেশ করে এই ফ্লুইডটা নাটটাকে, বল নাটটাকে বাম দিকে ধাক্কা দিবে। গিয়ার অ্যাকশনে বাম দিকে মুভ করাচ্ছে আর ফ্লুইডটাও বাম দিকে ধাক্কা দিয়ে এটাকে আরেকটু সহায়তা করে দিচ্ছে। একইভাবে যখন ডান দিকে ঘোরাতে যাবে বিপরীত ক্রমে কাজ করবে। অর্থাৎ এখানে এই হাই প্রেশার ফ্লুইড লাইনটা তখন সিলিন্ডারের বাম দিকের অংশের সাথে সংযোগ হবে এবং সিলিন্ডারের ডান দিকের অংশে সংযোগ হয়ে যাবে রিটার্ন লাইনের সাথে। আর গিয়ার অ্যাকশনে নাটটা তখন ডান দিকে মুভ করবে
এবং একই সাথে হাই প্রেশার ফ্লুইডটাও সিলিন্ডারের বাম দিকের চেম্বারে প্রবেশ করে নাটটাকে ডান দিকে ধাক্কা দিবে, এতে করে এটা আরো সহজে মুভ করবে। এবার আমরা দেখব লিঙ্কেজ টাইপ পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। যখন পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের কন্ট্রোল ভালভ, পাওয়ার সিলিন্ডার, পিস্টন এগুলো লিঙ্কেজে অবস্থান করবে, অর্থাৎ লিঙ্কেজ এবং ফ্রেমের মাঝেই অবস্থান করবে, তখন আমরা এটাকে বলি লিঙ্কেজ টাইপ পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। এটা ট্র্যাকে বেশি ব্যবহার করা হয়। এখানে আমরা এর গঠন এবং কার্যপদ্ধতি দেখব। এখানে পাম্প হোজ দিয়ে কন্ট্রোল ভালভে ফ্লুইড আসছে এখান থেকে সিলিন্ডারে। নর্মাল আমার স্টিয়ারিং সিস্টেমে যে কম্পোনেন্টগুলো, এই যে স্টিয়ারিং গিয়ার, এর আউটপুটে আছে পিটম্যান আর্ম। এখানে কন্ট্রোল ভালভটা পিটম্যান আর্মের সাথে সংযুক্ত থাকে, আর পিটম্যান আর্ম হয়ে এই যে লিঙ্কেজের রিলে রড, আর এটা আছে টাই রড। এই রিলে রডের সাথে সিলিন্ডারটা সংযুক্ত থাকে। সিলিন্ডারের এক প্রান্ত ফিক্সড থাকে, অপর প্রান্ত এই পাওয়ার পিস্টন রডের সাথে পিস্টন রড হয়ে ফ্রেমের সাথে সংযুক্ত থাকবে। এখানে পিস্টনটা মুভ করে না, মুভ করে সিলিন্ডার। কিভাবে কাজ করে আমরা একটু দেখে নিই। যখন নিউট্রাল অবস্থায় থাকে তখন এই পিটম্যান আর্মের কোনো মুভমেন্ট হয় না। এই অবস্থায় এই কন্ট্রোল ভালভের ভিতরে একটা সেন্টার স্প্রিং থাকে। সেই স্প্রিংটা এর ভিতরে যে ভালভটা থাকে, এই ভালভ স্পুল থাকে, এটাকে এমন পজিশনে রাখে যে এখানে যে ফ্লুইডটা আসে পাম্প থেকে, যেহেতু পাম্পটা ইঞ্জিন দ্বারা চলে, কন্টিনিউ ফ্লুইড আসতে থাকে, এটাকে এই সিলিন্ডারের দুই পাশে যেতে দেয়। এই দুইটা হোজ দ্বারা সিলিন্ডারের দুই পাশে ফ্লুইড প্রবেশ করে যেতে দেয়, এবং এতে করে দুই পাশে প্রেসার সমান থাকে। সিলিন্ডারে পিস্টনের দুই পাশে প্রেসার সমান থাকে, যে কারণে পিস্টনটা মুভ করে না। আর অতিরিক্ত ফ্লুইডটা এখান থেকে রিটার্ন লাইন হয়ে রিজার্ভারে ব্যাক করে। যখনই স্টিয়ারিং হুইলটাকে কোনো একদিকে ঘোরানো হয়, ডান দিকে ঘোরানো হয়, তখন পিটম্যান আর্মটা বাঁ দিকে মুভ করে। পিটম্যান আর্মে এই বাঁ দিকে মুভ করার কারণে এখানে পিস্টনে কন্ট্রোল ভালভের ভিতরে সেন্টার স্প্রিংটা সংকুচিত হয়ে স্পুল ভালভটাকে এমনভাবে ঘুরিয়ে দেয় যে এখানে হাই প্রেশার ফ্লুইড লাইন দিয়ে হাই প্রেশার ফ্লুইডটা সিলিন্ডারের ড্রাইভারের রেসপেক্টে যদি আমরা দেখি, তাহলে ড্রাইভারের রেসপেক্টে আমাদের বিপরীত দিকে ড্রাইভার বসছে, তাহলে ড্রাইভারের রেসপেক্টে সিলিন্ডারের বাম দিকে প্রবেশ করে। যদি ডান দিকে স্টিয়ারিং হুইলটাকে ডান দিকে ঘোরানো হয়, পিটম্যান আর্মটা বাঁ দিকে মুভ করবে, আর হাই প্রেশার ফ্লুইডটা তখন এই পাওয়ার সিলিন্ডারের বাম দিকে প্রবেশ করবে। বাম দিকে প্রবেশ করলে এই অংশের মধ্যে প্রেশারটা বেড়ে যাবে। প্রেশার বেড়ে গেলে যেহেতু পিস্টনটা মুভ করে না, সিলিন্ডারটাই বাঁ দিকে সরে আসবে। এখানে গিয়ার মেকানিজমের মাধ্যমে পিটম্যান আর্মটা যখন বাঁ দিকে সরে আসছে, রিলে রডটাও কিন্তু বাঁ দিকে সরে আসছে, বাঁ দিকে টান পড়বে। আর একই সাথে এই ফ্লুইডটাও সিলিন্ডারটাকে বাঁ দিকে টান দিচ্ছে, অর্থাৎ আর বাঁ দিকে টান দেওয়ার কারণে সিলিন্ডারের সাথে যেহেতু রিলে রডটা সংযুক্ত আছে ফিক্সড, রিলে রডটাও একই সাথে বাঁ দিকে সরে আসবে। অর্থাৎ ওই গিয়ার অ্যাকশনটাকেই এই ফ্লুইড অ্যাকশনটা সহায়তা করে দিবে। ঠিক একইভাবে যখন বাঁ দিকে ঘোরানো হবে হুইলটাকে, তখন পিটম্যান আর্মটা ডান দিকে মুভ করবে, রিলে রডটাও ডান দিকে মুভ করবে। একই সময়ে কন্ট্রোল ভালভটা এমনভাবে খুলে যাবে যে দেখবে হাই প্রেশার ফ্লুইডটা সিলিন্ডারের ডান দিকে প্রবেশ করে এবং সিলিন্ডারটাকে ডান দিকে ধাক্কা দেয়। ডান দিকে ধাক্কা দিলে সিলিন্ডারের সাথে রিলে রডটা সংযুক্ত থাকার কারণে রিলে রডটাও ডান দিকে সরে যায়, সরে গিয়ে স্টিয়ারিং অ্যাকশনটাকে, স্টিয়ারিং মেকানিজমটাকে সহায়তা করে। এবার আমরা দেখব র্যাক অ্যান্ড পিনিয়ন টাইপ স্টিয়ারিং গিয়ার স্টিয়ারিং সিস্টেম। এক্ষেত্রে আমার পাওয়ার সিলিন্ডারটা থাকবে র্যাকের সাথে, আর পাওয়ার পিস্টনটা র্যাকের সাথে একবারে ফিক্স ঢালাই করে তৈরি করা হয়, র্যাকেরই অংশ। আর কন্ট্রোল ভালভটা স্টিয়ারিং শ্যাফটের সাথে অবস্থান করে। কিভাবে কাজ করে আমরা দেখব এখান থেকে। এটা রিজার্ভার, এটা পাম্প। এই পাম্প থেকে ফ্লুইড পাম্প করে কন্ট্রোল ভালভে আসবে। কন্ট্রোল ভালভে আমরা আগেই জেনেছি যে 5টা ছিদ্র থাকে, 4টা পোর্ট লাইন থাকবে। তাহলে এই যে মাঝখান দিয়ে হাই প্রেশার ফ্লুইডটা প্রবেশ করবে, আর এটা রিটার্ন লাইন। আর অপর দিকে যে দুইটা পোর্ট, এই দুইটা পোর্ট দ্বারা আমার পাওয়ার সিলিন্ডারে ফ্লুইড আসবে। এই কন্ট্রোল ভালভটাকে এখানে বড় করে দেখানো হয়েছে। যখন একদম নিউট্রাল অবস্থায় থাকবে তখন পাম্প তো কন্টিনিউ ফ্লুইডকে পাম্প করে কন্ট্রোল ভালভে পাঠাচ্ছে। যখন নিউট্রাল অবস্থায় থাকবে তখন সবগুলো পোর্ট ওপেন থাকবে,
তাই ফ্লুইড কিছু আউটপুট লাইন দিয়ে সিলিন্ডারে আসবে এবং দুই পাশে সমান ফ্লুইড থাকবে, প্রেশারও সমান থাকবে, পিস্টন মুভ করবে না। আর অপরদিকে রিটার্ন লাইন দিয়ে ফ্লুইড ব্যাক করে রিজার্ভারে চলে যাবে। আর দুই দিকে প্রেশার সমান থাকার কারণে পিস্টনের উপরে কোনো ফ্লুইড অ্যাকশন হবে না এবং পিস্টনটাও মুভ করবে না। যখনই আমি ডান দিকে ঘোরাতে যাব, স্টিয়ারিং হুইলটাকে যখন ডান দিকে ঘোরাবো, তখন এই পাম্প থেকে যে হাই প্রেশার ফ্লুইডটা মাঝখানে আসছিল, এই হুইলটাকে যখন আমি ডান দিকে ঘোরাচ্ছি স্টিয়ারিং হুইলটা, তখন স্টিয়ারিং শ্যাফটটাও ঘুরে যাচ্ছে। এই শ্যাফটের ভিতরে থাকা, এই শ্যাফটের সাথে থাকা স্পুল ভাল্ব যেটা আছে, ভাল্ব স্পুলটা এমনভাবে ঘুরে যাচ্ছে টর্শন বারের মাধ্যমে যে এই হাই প্রেশার ফ্লুইড লাইনের সাথে নিচের পোর্টের সংযোগ করে দিচ্ছে, আর উপরের পোর্টের সাথে রিটার্ন লাইনের সংযোগ করে দিচ্ছে। তাহলে এই নিচের পোর্ট দিয়ে হাই প্রেশার ফ্লুইডটা আমার পাওয়ার সিলিন্ডারের ড্রাইভার রেসপেক্টে বাম দিকের অংশে প্রবেশ করে। এখানে গিয়ার মেকানিজমের মাধ্যমে, নর্মাল গিয়ার মেকানিজমের মাধ্যমে এই গিয়ার পিনিয়নটা যখন ঘুরে যাচ্ছে, আমি যখন ডান দিকে ঘোরাচ্ছি পিনিয়নটাকে, র্যাকটাকে সে বাম দিকে ধাক্কা দিচ্ছে, র্যাকটাকে বাঁ দিকে সরিয়ে দিচ্ছে। একই সময়ে হাই প্রেশার ফ্লুইডটাও আমার সিলিন্ডারের ডান দিকে প্রবেশ করে পিস্টনকে বাম দিকে ধাক্কা দিচ্ছে। অর্থাৎ আমি এখানে র্যাক অ্যান্ড পিনিয়ন এই অ্যাকশনেও র্যাকটা বাঁদিকে সরতেছে, ফ্লুইডটাও এটাকে বাঁদিকে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ এটাকে সহায়তা করতেছে। মানে এতে করে স্টিয়ারিংটা সহজ হয়ে যাচ্ছে। যখন এটাকে বাঁদিকে ঘোরাবো, তখন ফ্লুইডের থেকে পাম্প থেকে হাই প্রেশার ফ্লুইডটা আসতেছে, তখন স্পুল ভাল্বটা এমনভাবে খুলবে যে হাই প্রেশার ফ্লুইড লাইনের সাথে উপরের পোর্টের সংযোগ হবে এবং নিচের পোর্টের সংযোগ হবে রিটার্ন লাইনের সাথে, নিচের পোর্টের সংযোগ রিটার্ন লাইনের সাথে। তাহলে এক্ষেত্রে কি ঘটবে, যে হাই প্রেশার ফ্লুইডটা তখন সিলিন্ডারের বাম দিকে প্রবেশ করবে। এখানে গিয়ার অ্যাকশনের মাধ্যমে, পিনিয়নের মাধ্যমে র্যাকটা, যেটাকে যখন বাঁ দিকে ঘোরানো হচ্ছে, র্যাকটা ডান দিকে মুভ করতেছে, আবার ফ্লুইডটাও সিলিন্ডারের বাঁ দিকে প্রবেশ করে ডান দিকে ধাক্কা দিচ্ছে, এতে করে র্যাকটা একই সাথে ডান দিকে যাচ্ছে। তাহলে গিয়ার অ্যাকশনেও মুভ করতেছে, এর সাথে ফ্লুইডটা এসেও তাকে সহায়তা করতেছে। এবার আমরা দেখব ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমে একটা ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়। এক্ষেত্রে দুটো কাজের জন্য ব্যবহার করে। হয় ইলেকট্রিক মোটরের দ্বারা একটা হাইড্রোলিক যে পাম্প ব্যবহার করা হয়, এই পাম্পটাকে পরিচালনা করার জন্য, অথবা স্টিয়ারিং লিঙ্কেজে ব্যবহার করে এই লিঙ্কেজকে অপারেট করার জন্য। যখন একটা ইলেকট্রিক মোটর ব্যবহার করা হবে আমার স্টিয়ারিং সিস্টেমে ফর হাইড্রোলিক পাম্পকে পরিচালনা করার জন্য, অথবা স্টিয়ারিং লিঙ্কেজের মুভমেন্টে সহায়তা করার জন্য, তখন আমরা এটাকে বলবো ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের ব্যবহার করার কারণে, যেহেতু পাম্পটা আগে চলতো ইঞ্জিন দ্বারা, এখন আর ইঞ্জিন দ্বারা চলে না, পাম্পটা ইলেকট্রিক মোটর দ্বারা চলে যদি হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করি আমরা, অথবা পাম্পটাকে যদি আমরা বাদ দিয়েই দিই, শুধুমাত্র সরাসরি লিঙ্কেজে ব্যবহার করি, তাহলে পাম্পটা আমার থাকেই না। এক্ষেত্রে ইঞ্জিনের উপরে বা ইঞ্জিন থেকে আমার এই স্টিয়ারিং সিস্টেমটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়, ইঞ্জিন থেকে আর পাওয়ার ইউজ করতে হয় না। ইউজ না লাগার কারণে আমার ইঞ্জিনের যে শক্তিটা আগে ব্যয় হতো, এখন আর ব্যয় হয় না, অর্থাৎ এনার্জি কিছুটা সেভিং হয়। টাইপ আমরা আগেও আলোচনা করছি যে কলাম টাইপের হয়, পিনিয়ন টাইপ হয়, র্যাক অ্যান্ড পিনিয়ন টাইপ হয়, ডুয়েল পিনিয়ন টাইপ হয়। আমরা চিত্রের মাধ্যমে দেখে নিব। যখন এই মোটরটাকে আমরা কলামে অ্যাড করব, কলামের সাথে সংযুক্ত থাকবে এবং কলামকে অপারেট করবে, তখন আমরা এটাকে বলি কলাম টাইপ। যখন এটা র্যাকে অবস্থান করে, ইলেকট্রিক স্টিয়ারিং ক্ষেত্রে সাধারণত র্যাক অ্যান্ড পিনিয়ন টাইপের স্টিয়ারিং গিয়ার ব্যবহার করা হয়। এক্ষেত্রে ইলেকট্রিক মোটরটা র্যাকে অবস্থান করে, তখন আমরা এটাকে বলি র্যাক অ্যান্ড পিনিয়ন টাইপ। যখন এই ইলেকট্রিক মোটরটা আমার পিনিয়নের শ্যাফটের সাথে অবস্থান করে, পিনিয়ন শ্যাফটের সাথে, অর্থাৎ স্টিয়ারিং শ্যাফটের একদম নিচে পিনিয়নের জাস্ট উপরে অবস্থান করে, তখন এটাকে আমরা বলি পিনিয়ন টাইপ। আর ডুয়েল পিনিয়ন টাইপ হলো এটা র্যাক অ্যান্ড পিনিয়ন টাইপের কাছাকাছি। র্যাক অ্যান্ড পিনিয়ন টাইপে যেমন মোটর থেকে সরাসরি আমরা পাওয়ারটা র্যাকে নিয়ে যাই, এখানে সরাসরি না গিয়ে এর মাঝখানে একটা রিডিউসার ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে দুইবার পিনিয়ন ব্যবহার করা হয়, অর্থাৎ মোটর থেকে প্রথমে রিডিউসারে যায়, রিডিউসার থেকে আলাদা পিনিয়নের মাধ্যমে র্যাকে আসে, এই জন্য এটাকে ডুয়েল পিনিয়ন টাইপ বলা হয়।
এবার আমরা দেখব ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের কম্পোনেন্টগুলো, অতিরিক্ত কি কি কম্পোনেন্ট লাগে। এখানে লাগবে টর্ক সেন্সর, ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট ইসিও, আর ইলেকট্রিক মোটর, আর রিডাকশন গিয়ার। এখানে টর্ক সেন্সর মেজার করবে যে ড্রাইভার স্টিয়ারিং হুইলকে ঘুরে এর মধ্যে যে ইফোর্ট দেয়, এর মধ্যে যে ফোর্স অ্যাপ্লাই করে বা এর মধ্যে যে টর্ক শেপ অ্যাপ্লাই করে, কি পরিমাণ টর্ক স্টিয়ারিং সিস্টেমের মধ্যে ড্রাইভার অ্যাপ্লাই করছে এটাকে মেজার করে এবং এর একটা সিগন্যাল ইসিইউতে প্রেরণ করে। ইসিইউ টর্ক সেন্সর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সে ক্যালকুলেশন করে যে এই বইতে আমার স্টিয়ারিং সিস্টেমে কি পরিমাণ অ্যাসিস্টিং টর্ক দরকার, কি পরিমাণ অ্যাসিস্টিং টর্ক দরকার হয় এটা ক্যালকুলেশন করে ফেলে এবং ওই পরিমাণ টর্ক উৎপাদন করার জন্য ইলেকট্রিক মোটরকে কমান্ড করে। ইসিইউ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ইলেকট্রিক মোটর ঠিক ওই পরিমাণ টর্ক জেনারেট করে এবং শুধু জেনারেট করে না, এবং এটা দিকও নির্ণয় করে। ইসিইউ দ্বারা কমান্ড প্রাপ্ত হয়ে সে দিকও নির্ধারণ করে যে কোন দিকে দিবে টর্কটা এবং সেটা কোন জায়গায় দিবে। সে যে জায়গায় অবস্থান করে, কলামে অবস্থান করলে কলামে দিবে, র্যাকে অবস্থান করলে র্যাকে দিবে। ইলেকট্রিক মোটর এই টর্কটা জেনারেট করে আর ফাইনালি রিডাকশন গিয়ারের মাধ্যমে এই টর্কটা স্টিয়ারিং মেকানিজমে অ্যাপ্লাই হয়। আমরা এখানে র্যাক অ্যান্ড পিনিয়ন টাইপের ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমটা দেখব কীভাবে কাজ করে। তাহলে স্টিয়ারিং টর্ক সেন্সরটা স্টিয়ারিং শ্যাফটের নিচে অবস্থান করে, স্টিয়ারিং শ্যাফটের নিচের প্রান্তে এখানে আছে কার্য যেখানে দেখা যাচ্ছে টর্ক সেন্সর। তাহলে স্টিয়ারিং হুইলটা যখন ঘোরানো হয় এই টর্ক সেন্সরটা এখানে কী পরিমাণ টর্ক অ্যাপ্লাই করা হয়েছে সেটা এখান থেকে সেন্স নেয় এবং এটা নিয়ে এই ইসিইউটা মোটরের সাথে অবস্থান করে, মোটরে প্রেরণ করে। টর্ক সেন্সর তথ্যটা ইসিইউতে প্রেরণ করে, ইসিইউ এই তথ্যের ভিত্তিতে কতটুকু টর্ক প্রয়োজন অ্যাসিস্টিং টর্ক সেটা ক্যালকুলেশন করে মোটরকে সিগন্যাল দেয়। এখন মোটরের থেকে এই যে টর্কটা উৎপন্ন হয় এবং উৎপন্ন হওয়ার পরে এটা যে র্যাকে যায়, এটা কীভাবে যায় আমরা সেটা একটু দেখব। এখানে মোটরের অংশ, র্যাকটা মোটরের বিপরীত দিকে আছে। যখনই ইসিইউ কমান্ড করবে মোটরটা চলতে শুরু করবে এবং কোন দিকে চলবে সেটা ইসিইউ নির্ধারণ করে দিবে কোন দিকে টর্ক দিতে হবে। এখানে এটা মোটরের আর্মেচার আর এই শেষে এদিকে আছে এটা একটা গিয়ার, এখানে আরেকটা গিয়ার আছে হেলিক্যাল একটা গিয়ার, অর্থাৎ মোটরের শ্যাফটের সাথে এই গিয়ারটা সংযুক্ত। এই গিয়ারটা স্ক্রু শ্যাফটের সাথে, বল স্ক্রু শ্যাফটের সাথে সংযুক্ত। এটা আলাদা একটা শ্যাফট, এটা র্যাকের নিচে বা পাশে অবস্থান করবে। এখানে এই শ্যাফটের গায়ে স্ক্রুর মতো প্যাচ কাটা থাকে আর এর উপর দিয়ে একটা নাট পরানো থাকে। এই নাটটা একটা পিভটের মাধ্যমে র্যাকের সাথে ফিক্সড অবস্থায় থাকে, অর্থাৎ র্যাকের সাথে এই পজিশনে ফিক্সড থাকবে কিন্তু স্ক্রু শ্যাফটের উপর দিয়ে এই নাটটা মুভ করতে পারে। যখনই মোটরটা ঘুরতে শুরু করবে তার সাথে এই পিনিয়ন গিয়ারের মাধ্যমে এই স্ক্রু শ্যাফটটাও ঘুরতে থাকে। এখন কোন দিকে ঘুরতেছে, র্যাকটা নর্মাল মেকানিজমের মাধ্যমে যখন ডান দিকে মুভ করবে, আমাদের থেকে ডান দিকে মুভ করবে, ঠিক স্টিয়ারিং গিয়ারটাও মোটরের মাধ্যমে স্ক্রু শ্যাফটটাও এমনভাবে ঘুরবে যে নাটটা ঠিক ওই দিকেই মুভ করে, নাটটা ওই দিকেই মুভ করবে। তাহলে নর্মাল গিয়ার অ্যাকশনে র্যাকটা যখন ডান দিকে মুভ করবে ঠিক একই সময়ে এই বল নাট যেটা স্ক্রু নাট যেটা আছে স্ক্রু শ্যাফটের উপরে স্ক্রু নাট, এই স্ক্রু নাটটাও এটাকে আরেকটু ধাক্কা দিয়ে সহায়তা করে দিবে। এবার আমি সেই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। এখানে ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয় শুধুমাত্র হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের পাম্পটাকে অপারেট করার জন্য। এখানে ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয় শুধুমাত্র হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের পাম্পটাকে অপারেট করার জন্য। যে এখানে পাম্পটাকে অপারেট করতেছে আলাদাভাবে এটি ইলেকট্রিসিটির মাধ্যমে এবং বাকি কার্যক্রম সম্পূর্ণই হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের মতোই। যে এখানে পাম্পটা অপারেট হবে এটা শুধুমাত্র ইঞ্জিন থেকে হাইড্রোলিক সিস্টেমটাকে আলাদা করে নিয়ে আসে। আমরা ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমে যে সুবিধাগুলো পাবো
এটা ডিজাইনটা খুবই সিম্পল, আবার ওয়েটটাও অনেক কম, বেশ কিছু কম্পোনেন্ট থাকে না, যে কারণে ওয়েট কমে আসে। আর যেহেতু এখানে পাম্পটা ইঞ্জিন থেকে শক্তি নেয় না, সেই কারণে ইঞ্জিনের উপরে একটা বাড়তি যে লোড ছিল সেই লোডটা কমে যায়, তাহলে ইঞ্জিনের ফুয়েল কনজাম্পশনটাও কমে আসে। এই জন্য আমি একটু বলছি ফুয়েল ইকোনমি ইমপ্রুভ করে, ফুয়েল কনজাম্পশনটা কমে আসে। আর এটা হলো হাইড্রোলিক ফ্লুইড না থাকার কারণে এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, এবং এটাতে প্রবলেম খুব কম দেখা যায়, ফল্ট খুব কম হয়। এই কারণে এটার টেকসই অনেক বেশি, হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের চাইতে এটা অনেক বেশি টেকসই। আজ এই পর্যন্তই। এখন এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, এর মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারি থাকে, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো আমার সাথে, আমার মেইলে, অথবা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো মোবাইলের মাধ্যমে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব চ্যাপ্টার 10 স্টিয়ারিং জিওমেট্রি নিয়ে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী ক্লাসে। এই সময় পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।